যে জাতি স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছে তার পথ কখনোই মসৃণ ছিল না। এটি হল নেতৃত্ব আর আত্মত্যাগের এক ইতিহাস। এই গল্প এমন এক ক্ষণজন্মা পুরুষের, যিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, যিনি বাংলাদেশের জন্য একটি নতুন স্বপ্ন দেখার সাহস করেছিলেন এবং সেই স্বপ্নকে সামনে এগিয়ে নেয়ার জন্য তিনি আর কেউ নন, তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই গল্প তার পরিবারের, তার গড়া দলের এবং এক নতুন বাংলাদেশের। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি ব্রিটিশ বেঙ্গল বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মণ্ডল বাড়িতে জন্মগ্রহণ করেন। মনসুর রহমান ও জাহানারা খাতুনের 5 সন্তানের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। মেজর জিয়াউর রহমানের শৈশবকালের কিছুটা কেটেছে বগুড়ায় এবং বাকি সময়টা কেটেছে বাবার চাকরির সুবাদে কলকাতা ও পাকিস্তানে। কলকাতা হিয়ার স্কুলে অংশ নিয়ে প্রাথমিক শিক্ষা জীবন শেষ করে। জিয়াউর রহমান 1952 সালে করাচির একাডেমিক স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে 1953 সালে করাচির ডিজে কলেজে ভর্তি হন। শিক্ষা জীবনে তিনি উর্দু ও ইংরেজি ভাষায় পারদর্শিতা লাভ করেন। 1953 সালে তিনি কাফুল মিলিটারি একাডেমিতে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ক্যাডেট পদে যোগদান করেন। 1955 সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। সামরিক বাহিনীতে তিনি একজন সুদক্ষ ছত্রী সেনা এবং কমান্ডো হিসেবে সুপরিচিতি লাভ করেন। 1957 সালে মেজর জিয়া ইস্ট বেঙ্গল রেজিমেন্টে স্থানান্তরিত হন। 1960 সালে দিনাজপুর শহরের খালেদা খানম পুতুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর একজন কোম্পানি কমান্ডার হিসেবে হেমকারন সেক্টরে অসীম বীরত্বের পরিচয় দেন জিয়াউর রহমান। এই যুদ্ধে সাহসিকতার জন্য পাকিস্তান সরকার জিয়াউর রহমানকে হেলালি জুরাত খেতাবে ভূষিত করেন। এছাড়াও জিয়াউর রহমানের ইউনিট যুদ্ধে বীরত্বের জন্য 2টি সেতারা-ই জুরাত এবং 9টি তাশখাই জুরাত পদক লাভ করেন। 1965 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে 1969 সালে তিনি মেজর পদবিতে তৎকালীন পূর্ব পাকিস্তান জয়দেবপুরে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব পান। 1970 সালে তিনি পূর্ব পাকিস্তান তথা বর্তমান চট্টগ্রামের নবগঠিত 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব পালন করেন। 1971 সালের 25শে মার্চ পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে পাকিস্তান সশস্ত্র বাহিনী রাতের আঁধারে এদেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী ও নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। সেই অন্ধকার মুহূর্তে প্রিয় মাতৃভূমির এমন কঠিন এক সময়ে যখন গোটা জাতি দিশেহারা, চরমে উৎকণ্ঠার মুখে, তখন উৎকণ্ঠিত ও নেতৃত্বহীন এই অঞ্চলের মানুষের আলোর দিশারি হয়ে 26শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এলো এক মহানায়কের কণ্ঠস্বর। সে কণ্ঠ কোনো কবির ছিল না, কোনো নেতার ছিল না, সেটি ছিল দেশপ্রেমিক মেজর জিয়াউর রহমানের কণ্ঠ। একজন সাহসী অফিসার, যিনি সদ্য পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতার ডাক দেন। জিয়াউর রহমানের সেই কণ্ঠ ছিল স্বাধীনতার প্রথম প্রদীপ, ছিল আশার এক আলোকবর্তিকা। যখন পুরো পৃথিবী নীরব, তখন এই কণ্ঠই বাঙালিকে জাগিয়ে তুলেছিল। এই ঘোষণাটি পুরো জাতিকে একত্রিত করে তোলে। জিয়াউর রহমানের এই ঘোষণা সশস্ত্র বাহিনী এবং সাধারণ মানুষকে দেয় সুস্পষ্ট নির্দেশনা। তিনি শুধু ঘোষণা দেননি, সশরীরে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর নেতৃত্বে গঠিত হয়েছিল জেড ফোর্স। তিনি 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার হিসেবে
তৎকালীন যুদ্ধের সময় বিভিন্ন স্থানে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি যুদ্ধের সাথে সশরীরে থেকে সৈনিকদের উৎসাহ দিয়ে যুদ্ধ পরিচালনা করেন। সেই সময় তিনি তার স্ত্রী, সন্তান এবং পরিবারের কথা চিন্তা না করে বাংলাদেশের স্বাধীনতাকে প্রাধান্য দিয়েছেন। অবশেষে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন হয়। দেশ স্বাধীন হওয়ার পর মেজর জিয়াউর রহমান ফিরে যান তার নিজস্ব কর্মস্থল মিলিটারি ব্যারাকে। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য মেজর জিয়াউর রহমানকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়। এই খেতাবটি ছিল স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব। যুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশের শাসন ব্যবস্থা চলে যায় রাজনৈতিক দলের হাতে। রাজনীতির স্বেচ্ছাচারিতায় জিম্মি হয়ে সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ, সংবাদপত্রের স্বাধীনতা হরণ, একটিমাত্র দলের কথায় দেশ পরিচালনা, ভিন্ন মতকে দাবিয়ে রাখা এবং বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থাকে একদলীয় শাসন ব্যবস্থায় পরিণত করা। এই সকল দুঃশাসনের কবলে পড়ে দেশে আবার অস্থিরতা শুরু হয়। চারপাশে হতাশা, অনাহার আর রাজনৈতিক অস্থিরতা, সেই সাথে চরম অর্থনৈতিক বিপর্যয়। এই অর্থনৈতিক সংকট আরও বেশি প্রভাব বিস্তার করে সৃষ্টি হয় ১৯৭৪-এর দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষে দেশের হাজার হাজার মানুষ অনাহারে, অর্থাহারে, বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে। যা দেখে সাধারণ মানুষ ও সশস্ত্র বাহিনী, ছাত্র জনতা, বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবীরাও ফুঁসে ওঠে। পরবর্তীতে রাজনৈতিক নেতাদের উচ্চাভিলাষী চালচলন নিয়মকে অনিয়মে পরিণত করে, সংবাদপত্রকে ধ্বংস করে এক ধরনের রাজতন্ত্র কায়েমের মাধ্যমে বাকশাল গঠন করে। ১৫ই আগস্টে তাদের রাজনৈতিক ও অভ্যন্তরীণ কোন্দলে নিহত হন শেখ মুজিব। তার মৃত্যুর পর শেখ মুজিবের মন্ত্রিসভার সদস্য খন্দকার মোশতাকের নেতৃত্বে সরকার গঠন হয়। এরপরেও দেশের শান্তি, শৃঙ্খলা, গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট হয়। সামরিক বাহিনীতে দেখা দেয় একের পর এক অসন্তোষ। ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতের আঁধারে খালেদ মোশাররফের নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে সেনাপ্রধান মেজর জিয়াউর রহমান তাঁর বাসভবনে হলেন গৃহবন্দী। ৩ দিনের শ্বাসরুদ্ধ অপেক্ষায় বাংলাদেশ যেন অনিশ্চিত অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে চলেছে, যেখানে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নেও জেগেছে সংশয়। কিন্তু জনপ্রিয় সেই সেনানায়ককে দীর্ঘকাল বন্দী রাখা সম্ভব হল না খন্দকার মোশতাকের। সৈনিকদের হৃদয়ে জিয়ার রহমানের প্রতি গভীর অনুরাগ এবং সাধারণ জনতার আকাঙ্ক্ষা যেন এক বিপ্লবী অগ্ন্যুৎপাত ঘটাল। সিপাহী জনতার বিপ্লবের অপ্রতিরোধ্য স্রোতে ভেঙে গেল বন্দিত্বের শৃঙ্খল। ভোরবেলা রেডিওতে যখন জিয়াউর রহমানের দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো, আমি জিয়া বলছি, তখন যেন জাতির বুকে নতুন সূর্যের উদয় হল। জনতারা উল্লাসে রাজপথে নেমে এলো। সিপাহীর কাঁধে হাত রাখল সাধারণ মানুষ। রচিত হল সংহতি ও বিজয়ের এক অবিস্মরণীয় ইতিহাস। সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি ক্ষমতার কেন্দ্রে ফিরে আসেন। ক্ষমতার কেন্দ্রে ফিরে এসে রাষ্ট্রের স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। জিয়ার কাছে সামনের পথটি ছিল সামরিক শাসক হিসেবে নয়, বরং দেশকে নতুন করে গড়ে তোলা এক চ্যালেঞ্জ হিসেবে। তিনি প্রত্যক্ষ করলেন এক বিভক্ত জাতিকে। তার সামনে কেউ বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী, কেউ বা ইসলামে, কেউ বা বামপন্থায়। জিয়া বুঝলেন এই বিভক্ত জাতিকে এক করতে হবে। তিনি একটি গভীরভাবে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন একটি নতুন দর্শনের অধীনে। তিনি দিলেন নতুন এক দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদ। এই দর্শনে ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের পরিচয়কে তিনি এক সুতোয় বাঁধলেন, যা তাকে প্রতিবেশী ভারতীয় থেকে আলাদা সংস্কৃতি সত্তায় পরিচিতি এনে দিয়েছিল। তিনি জানতেন দেশের মূল প্রাণশক্তি তার জনগণ। সেই প্রাণশক্তি জনগণকে সাথে নিয়ে ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এজন্য শুধু একটি রাজনৈতিক দল ছিল না,
এটি ছিল এক স্বপ্নের মঞ্চ, যেখানে সবাই এক ছাদের নিচে দাঁড়াতে পারে। এটি ছিল মুক্তিযোদ্ধাদের দল, যা বিভিন্ন রাজনৈতিক পটভূমির মানুষকে একত্রিত করেছিল। গণতন্ত্রকামী থেকে শুরু করে ইসলামপন্থীরা এবং বামপন্থীরাও একটি শক্তিশালী স্বাধীন বাংলাদেশের স্বপ্নে অনুপ্রাণিত হয়েছিল। দলের প্রতীক ধানের শীষ, কারণ তিনি জানতেন এই দেশ কৃষকের, এদেশের প্রাণ কৃষিতেই। তিনি রাজনৈতিক অঙ্গনকে উন্মুক্ত করে দিয়ে উদার মনের পরিচয় দেন, যা ছিল একদলীয় শাসন থেকে সরে আসার সাহসী পদক্ষেপ আর বহুদলীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক যাত্রা। রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান দেশের অগ্রগতিতে এক অবিস্মরণীয় সূচনা করেন। তিনি জানতেন এই দেশ কৃষির উপর নির্ভরশীল, তাই কৃষিতে উন্নয়ন ছিল তার প্রথম অগ্রাধিকার। মৌসুম ভেদে সেচ সংকটগুলি মোকাবেলায় তিনি খাল কাটা প্রকল্প হাতে নিয়ে কৃষিতে সেচের সুব্যবস্থা করে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য সংকট মোকাবেলায় এগিয়ে গেলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রকৃতি ও দুর্যোগপূর্ণ পরিবেশ মোকাবেলার জন্য দেশের আনাচে কানাচে ভ্রমণ করে সবাইকে গাছ লাগানো, বাড়ির আঙিনায় বাগান করার ব্যাপারে উৎসাহিত করেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। তারই ধারাবাহিকতায় সৌদি আরব সফরে গিয়ে তিনি নিম গাছ লাগিয়েছিলেন। সেই নিম গাছ বিশ্বের সকল মানুষের কাছে জিয়া গাছ নামে পরিচিত। আরাফাতের ময়দানে তার রোপণ করা সেই গাছের ছায়াতলে বসে পবিত্র হজ যাত্রীগণ আজও স্বস্তির নিঃশ্বাস ফেলে। তিনি সর্বপ্রথম দেশকে একটি শিক্ষিত জাতি হিসেবে পরিচিতি এনে দিতে, শিক্ষা কার্যক্রমকে সার্বজনীন করে গড়ে তুলতে প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম হাতে নেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই চ্যালেঞ্জকে সামনে রেখে দেশের সকল বয়সীদের শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করেন। শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবাকেও সর্বাধিক অগ্রাধিকার দিয়ে তিনি দেশের তৃণমূল জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করেন। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিল্পায়নকে উৎসাহিত করেন। তিনি দেশে গার্মেন্টস শিল্পের সূচনা করেন এবং বেকার যুবদের কর্মসংস্থানের জন্য দেশে বিদেশি বিনিয়োগের দ্বার উন্মুক্ত করে দেন, যার মাধ্যমে পোশাক শিল্পের মতো রপ্তানিকারক একটি পণ্য বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রেখে যাচ্ছে। তিনি বাংলাদেশের অর্থনীতিতে সমৃদ্ধি আনার লক্ষ্যে জনশক্তি রপ্তানির উপর প্রাধান্য দিয়ে আরব রাষ্ট্রগুলির সাথে আলোচনার মাধ্যমে প্রথম আরব রাষ্ট্রগুলিতে জনশক্তি রপ্তানির ব্যবস্থা করে দেশের অর্থনীতির মূল চাকাকে সচল করে দেন, যার ধারাবাহিকতা এখনও চলমান। তিনি বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক এবং দেশের পররাষ্ট্রনীতিকে উদার করার জন্য আঞ্চলিক জোট সরকার গঠনের উদ্যোগ নেন, যা পরবর্তীতে সার্ক নামে পরিচিতি লাভ করে। এছাড়া তিনি বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছিলেন ওআইসির মাধ্যমে, যার প্রেক্ষিতে তিনি ইরাক ইরান যুদ্ধের অবসানেরও উদ্যোগ নেন। মানুষের মাঝে যখন স্বস্তির আশা ফিরতে শুরু করেছিল, দেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় দেশ বিনষ্টকারী কুচক্রী মহল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল বিস্তার করেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, যে সৈনিক দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন দেশ গড়তে, তাকেই এ জাতিকে হারাতে হলো। যে মানুষটি জাতির সংকটে আবির্ভূত হয়েছিল, তাকে বারবার হুমকির সম্মুখীন হতে হয়। ষড়যন্ত্রকারী এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে 1981 সালের 30 মে গুটি কয়েক বিপদগামী সেনা কর্মকর্তার হাতে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। চট্টগ্রামে যে শহরটিকে তিনি একসময় নিজের করে নিয়েছিলেন,
যে মাটি থেকে তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই মাটি তার রক্তে লাল হল। তার মৃত্যুতে পুরো দেশ ও জাতি স্তব্ধ ও নির্বাক হয়ে পড়ে। বিষণ্ণতা আর শোকের ছায়া নেমে আসে সারা দেশব্যাপী। যে নেতা বাংলাদেশকে আশা দিয়েছিলেন, তিনি আর নেই। সেদিন তার জানাজায় উপস্থিতি দিয়ে এদেশের মানুষ প্রমাণ করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কাছে কতখানি জনপ্রিয় ছিলেন এবং মানুষ তাকে কতটুকু আপন করে নিয়েছিলেন। বিশ্বের ইতিহাসে একজন মুসলিম ও ধর্মপ্রাণ নেতার জানাজায় রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত উঁচু মানের মানুষ ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর ষড়যন্ত্রকারীদের হাত আরও মজবুত হয়। রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রপতি হিসেবে আসেন বিচারপতি এম.এ. সাত্তার, কিন্তু সেটা বেশি দিন টেকেনি। সামরিক জান্তা শাসক হুসাইন মোহাম্মদ এরশাদ পরবর্তীতে ক্ষমতায় আসীন হয়ে দেশকে একটি নতুন সংকটে ফেলে। তার স্বৈর শাসনের আঘাতে জাতীয়তাবাদী দলটি নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে। শহীদ জিয়ার সহধর্মিণী বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের স্বপ্নের সলিল সমাধি হতে দেননি। জাতির শোক এবং স্বামীর চলে যাওয়ার শূন্যতাকে শোককে শক্তিতে রূপান্তরিত করলেন। তিনি শান্ত, শক্ত ও দৃঢ়তা নিয়ে দলের নেতৃত্ব দিতে এগিয়ে এলেন। বিএনপি তখন বিচ্ছিন্ন, কিন্তু তিনি দলের সদস্যদের একত্রিত করেন, সামরিক শাসনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন রাজপথে। তার নেতৃত্বে শুরু হল এক দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম। শহীদ জিয়ার আদর্শকে সাধারণ মানুষের হৃদয়ে গভীরে পৌঁছে দিয়ে বেগম জিয়া এক দুর্নিবার আন্দোলন সংগ্রাম গড়ে তোলেন। তার পাশে এসে দাঁড়ায় লাখো লাখো জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী নেতাকর্মীরা। দীর্ঘ ৯ বছর স্বৈরাচারী এরশাদের পতনের লক্ষ্যে তিনি রাজপথে অবিচল থেকে সংগ্রাম চালিয়ে যান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, যার কারণে তাকে বারবার কারা ভোগ করতে হয়েছিল। কিন্তু তবুও তিনি মাথা নত করেননি, আপোষ মীমাংসায় যাননি। ১৯৮৬ সালের পাতানো নির্বাচনে আওয়ামী লীগ জামাত অংশ নিলেও বেগম জিয়া তার দেয়া কথা এক দফা এক দাবিতে অনড় থেকে নির্বাচনে অংশ নেননি। ৯০-এর স্বৈরশাসনের পতনের পর ১৯৯১ সালে বাংলাদেশের ইতিহাসে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি সুষ্ঠু, নিরপেক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল সংখ্যা গরিষ্ঠতা লাভ করে এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নিযুক্ত হন। শুরু হয় দেশ গড়ার নতুন প্রত্যয়ে এগিয়ে চলা। তার মেয়াদকালে অর্থনৈতিক উদারীকরণের প্রতি
তিনি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তিনি এমন নীতি গ্রহণ করেন যা প্রবৃদ্ধি বাড়ায়, বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করে। শিক্ষা ব্যবস্থায় আধুনিকীকরণের জন্য সরকার নতুন নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করে তার শাসন আমলে। তিনি নারী শিক্ষাকে উন্মুক্ত করার জন্য নারী শিক্ষা উপবৃত্তি চালু করেন, নারী ও শিশুদের কল্যাণের জন্য শিশু বিষয়ক একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নামকরণ করা হয়। তিনি একই সঙ্গে গ্রামীণ অবকাঠামো এবং যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে বড় বড় রাস্তাঘাট, পুল, কালভার্ট নির্মাণ করেন, যা দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনে। তিনি দেশের অগণিত বেকার যুবদের বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে আরব রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে জনশক্তি রপ্তানিকে সহজীকরণ করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন, যার ধারাবাহিকতা এখনো চলমান থেকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। দেশ তুলনামূলকভাবে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতিতে সমৃদ্ধ হয়েছিল। দীর্ঘ 5 বছর পর 1996 সালে আবারও ষড়যন্ত্রকারীরা ক্ষমতায় এসে দেশকে গণতন্ত্রহীন করার চক্রান্তে লিপ্ত হয়। বিরোধী দলের মত প্রকাশে তারা নানাভাবে বাধা দিয়ে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, জেল জুলুম চালায়। কিন্তু তৎকালীন বিরোধী দলীয় আপসের নেত্রী শত অন্যায় জুলুম সহ্য করে গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় মাঠে লড়াই করে যান। সালে আবারও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করা হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে আবারও ক্ষমতায় আসেন। দেশ গঠনে মুক্তিযোদ্ধাদের অবদানকে সম্মান জানাতে বেগম খালেদা জিয়া এই সময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং মুক্তিযোদ্ধাদের প্রতিদান ও মর্যাদা নিশ্চিত করেন। দেশ গঠনে যুবকদের অংশগ্রহণ ও শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে দেশের সম্মান বৃদ্ধি করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেন। এই সময় রাজনীতিতে এক নতুন তারুণ্যের উন্মোচন ঘটে। দলের তরুণ নেতা তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে তৃণমূলের রাজনীতিকে নতুন করে সাজাতে শুরু করেন। তিনি গ্রাম থেকে শহরে প্রতিটি মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথাগুলো শোনার জন্য দেশব্যাপী ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেন। সেখান থেকে প্রকৃত নেতৃত্ব উঠে আসে। জাতীয়তাবাদে বিশ্বাসী, সৎ, ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব শনাক্ত করতে তার এই সুদূরপ্রসারী পরিকল্পনা দলটিকে বাংলার প্রতিটি পরিবারের কাছে টেনে নিয়ে গিয়ে দলের জনপ্রিয়তাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছে। এই সময়ে বিএনপি সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে নতুন মাত্রা যোগ করে। গ্রামীণ রাস্তা উন্নয়ন প্রকল্পগুলো দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। দেশ সমৃদ্ধির পথে এগুতে থাকে। দেশ যখন উন্নয়নশীল রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই সময় বিরোধী কুচক্রীরা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল বিস্তার করে দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাচ্ছিল। জাতীয়তাবাদী শক্তিকে খর্ব করার জন্য অরাজকতা তৈরি করে। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আধিপত্যবাদী শক্তি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তার জনপ্রিয়তাকে নিঃশেষ করতে চেয়েছিল, যার ফলে দেশে জন্ম হয় ১/১১ সরকার।
নেতৃত্বে সেনাপ্রধান মঈনুদ্দিন ফখরুদ্দিন। সেনা সরকার ক্ষমতা দখলের পর দেশকে রাজনৈতিক নেতৃত্ব শূন্য করার এক নতুন পায়তারা করেন তারা। সেখানেও দমে যাননি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যান। এই ঘটনার পর শুরু হয় এক নতুন অধ্যায়, এক নির্মম নিপীড়ন ও নির্যাতনের অধ্যায়। সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মিথ্যা মামলায় দলের শীর্ষ নেতা খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমান সহ শহীদ জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করে দেশের বাইরে যেতে বাধ্য করে। বেগম খালেদা জিয়া বন্দি থাকা অবস্থায় তার গর্ভধারিণী প্রিয় মা তৈয়বা মজুমদারকে হারান। সেই সাথে অসংখ্য মামলা ও গ্রেফতারের শিকার হন নেতাকর্মীরা। খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়। অমানবিক নির্যাতনের ফলে অসুস্থ অবস্থায় তাকে দেশ ছেড়ে নির্বাসনে চলে যেতে বাধ্য করা হয়। ক্ষমতার পালাবদলে এক নতুন নির্বাচনে ক্ষমতায় আসে এক নতুন সরকার। 2009 সাল যেন নিষ্ঠুরতার এক নতুন অধ্যায়ের সূচনা। যে নারী একসময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন, যার হাতে ছিল জাতির নেতৃত্ব, তাকেই ছুঁড়ে ফেলা হলো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। মিথ্যা মামলার জাল বোনা হলো তার চারপাশে। তাকে ঘিরে ফেলা হলো অবর্ণনীয় যন্ত্রণার এক বলয়ে। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমানকে দেশ ছেড়ে বিদেশে নির্বাসনে থাকতে বাধ্য করা হলো। তবু তারেক রহমানের উপর নেমে এলো মামলার পর মামলা। কিন্তু সবচেয়ে নির্মম আঘাতটি আসে যখন তিনি একরকম গৃহবন্দী অবস্থায় ছিলেন। এই শোকাহত মা তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে চিরতরে হারালেন। দূর প্রবাসে তার ছেলের মৃত্যু হল, আর এই দুঃখী মা তাকে শেষবারের মতো দেখতে অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন। মামলায় জর্জরিত জিয়া পরিবারের জীবনের অন্যতম খারাপ সময়টিতে আরাফাত রহমান কোকোকে হারিয়ে সময়ের কঠিন পরীক্ষায় অবতীর্ণ হন। বিএনপি আবার এক তুমুল আন্দোলন গড়ে তোলে এই জুলুমের বিপক্ষে। সেই আন্দোলনের ব্যাপকতায় ভয় পেয়ে সরকার বেগম জিয়াকে গৃহবন্দী করে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। এরপর স্বৈরাচারী সরকার একটি মিথ্যা ফরমাইশি মামলায় খালেদা জিয়াকে জেলে পাঠান। যেখানে জেলখানা ছিল, সেটি ছিল একটি পরিত্যক্ত ও অবাসযোগ্য ভবন। অসুস্থ খালেদা জিয়াকে জেলের 4 দেয়াল আর বানোয়াট মামলার যন্ত্রণার মাঝে থাকতে হয়। তিনি নীরবে সহ্য করলেন সব জুলুম। এক পুত্রহারা মায়ের বুক ফাটা কান্না মিশে গেল কারাগারের নিস্তব্ধতায়। 2014 সালের এই নির্বাচনের পূর্বে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার জাতীয়তাবাদী শক্তিকে সমূলে বিনষ্ট করার লক্ষ্যে আগুন সন্ত্রাস উপাধি দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের জেল জুলুম, মিথ্যা মামলা আর গ্রেপ্তারের মহোৎসব চালায়। সেই সাথে অসংখ্য নেতাকর্মীদের গুম খুন করা হয়। খালেদা জিয়ার বাড়ির সামনে বালু বোঝাই ট্রাক দিয়ে ঘিরে রাখা হয়, যাতে তিনি নির্বাচনে গণসংযোগ করতে না পারেন। এই সময়ে বিএনপির 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ 1700 নেতাকর্মীকে গুম করা হয় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে গুম করে অজ্ঞাত জায়গায় ফেলে রাখা হয়। স্বৈরশাসক শেখ হাসিনা তার ক্ষমতাকে কুক্ষিগত ও দীর্ঘস্থায়ী করার জন্য 2014 সালের নির্বাচনে 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে একদলীয় শাসন কায়েম করে। 2014 সালের কথিত নির্বাচনের পর শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের শিকার হয়ে প্রাণ হারান বর্ষিয়ান পার্লামেন্টেরিয়ান রাজনীতিবিদ বীর চট্টলার কৃতি সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেকেই। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাজার হাজার নেতাকর্মীর নামে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হাজার হাজার মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে
নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেয়নি। সভা সমাবেশে বাধা দেওয়া, দলীয় কার্যালয়ে তালা দেওয়া, পুলিশি বাধা এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলার মাধ্যমে বিরোধী দলের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিনিয়ত বাধার মুখে পড়েছে। এই দেশ থেকে মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, মানুষের জান মালের নিরাপত্তার অধিকার সব কেড়ে নিয়েছে এই অবৈধ স্বৈরাচারী অত্যাচারী সরকার, খুনি সরকার। বিভিন্ন সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে মিথ্যা নাশকতার অভিযোগে বিপুল সংখ্যক বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার করে কারাবন্দী করেছে। এই বন্দী অবস্থায় নেতা কর্মীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। এই সময়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের গুমের ঘটনা একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে আন্তর্জাতিক মহলে আলোচিত হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ে অনেক নেতাকর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কথিত ক্রসফায়ারের মাধ্যমে বহু নেতাকর্মীর প্রাণহানি ঘটেছে, যা সরাসরি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ১৭ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও ৮৪টি মামলা দায়ের করেছে। জনগণের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন আর অধিকারের প্রতিটি প্রদীপ একে একে নিভিয়ে দেয় ফ্যাসিস্ট সরকার। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচন ছিল যেন এক মঞ্চের একাই নাট্যকারের অভিনয়। লোক দেখানো ভোটের মাধ্যমে গণতন্ত্রের মূর্তি ভেঙে চুরমার করা হলো। দেশের বুক থেকে যেন স্বাধীনতার আলো ছিনিয়ে নেওয়া হলো। বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা কর্মীদের উজ্জীবিত করতে গণতন্ত্রের মশাল হাতে পথে নামার ডাক দেয়। সকল নেতাকর্মী ঝাঁপিয়ে পড়েন নেতার ডাকে। প্রতিটি মিছিল ছিল যেন মুক্তির আকাঙ্ক্ষার এক একটি স্ফুলিঙ্গ, কিন্তু সরকার তার পুলিশি শক্তি দিয়ে সেই শিখা নিভিয়ে দিতেন। প্রতিটি আন্দোলন পরিণত হয় প্রতিবন্ধকতার পাথরের দেয়ালে আঘাত হানার মতো। নেতাকর্মীরা মামলা হামলার শিকার হয়ে নিজের পরিবার নিয়ে আশ্রয়টুকু হারান। এরপর এলো ২০২৪ সালের অগ্নিপরীক্ষা। আরও একটি ভোটের প্রহসন শেষে আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় বসল, তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া দিল ছাত্র ও তরুণ সমাজ এবং বিভিন্ন পেশার মানুষ। ছাত্ররা হয়ে উঠল সাহসের মশালবাহী। এই আন্দোলন ছিল যেন এক মহাকাব্যিক উত্থান। দেশের প্রতিটি কোণ থেকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে তৈরি করল এক অপ্রতিরোধ্য জনসমুদ্র। এই গণজোয়ারের গর্জন এতই তীব্র ছিল যে ফ্যাসিস্ট আখ্যা পাওয়া শেখ হাসিনা জনতার রোষের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান। শেখ হাসিনা পালিয়ে যাবার সাথে সাথে গণতন্ত্রের আকাশে নতুন ভোরের মুক্ত বাতাস বইতে শুরু করে। বাংলার মানুষ ফিরে পেল তাদের হারানো স্বাধীনতা, আর বাংলাদেশের বুকে আবার উদিত হল গণতন্ত্রের নতুন সূর্য। এরপর যেন ১৯৭৫ পরবর্তী সময়ের প্রতিচ্ছবি, যখন জাতি দিশাহীনতার সমুদ্রে ভাসছিল। আর সেই মুহূর্তে মেজর জিয়াউর রহমান বাংলার মানুষকে দিয়েছিলেন নতুন দিশা ও নতুন স্বপ্ন। এবারও একইভাবে পুরো জাতি তাকিয়েছিল তারেক রহমানের দিকে, আর তিনি জনগণের কাঁধে তুলে দিলেন তাদের দায়িত্ব, নিজের হাতে তুলে নিলেন সেই মশাল যা আলোর দিশা দেখাবে। চব্বিশে ছাত্র জনতার আন্দোলনে বিএনপি শত শত ছাত্র ও নেতাকর্মীকে ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনী বিভিন্নভাবে নিহত করে এবং হাজার হাজার ছাত্র ও নেতাকর্মীদের চিরতরে পঙ্গু করে দেয়। ওই সকল ছাত্র ও নেতাকর্মীদের আর্থিক সাহায্য ও চিকিৎসা সহায়তা দিতে তারেক রহমানের নির্দেশে
সারা দেশব্যাপী নিহত ও নিপীড়িত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে কাজ করে যাচ্ছে আমরা বিএনপি পরিবার। তারুণ্যের প্রতীক তারেক রহমান, যিনি বাবার আদর্শ বুকে ধারণ করে পথ চলছেন, জিয়ার ১৯ দফাকে আরও আধুনিক এবং যুগোপযোগী করে জনগণের জন্য নিয়ে এলেন ৩১ দফা সংস্কার প্রস্তাব। তাদের নতুন ৩১ দফা দাবি উত্থাপনের মধ্য দিয়ে বিএনপি শুধু একটি রাজনৈতিক জয়ের জন্য লড়ছে না, তারা জাতির আত্মাকে ফিরে পাওয়ার জন্য লড়ছে। তারা গণতন্ত্রের সেই আদর্শের জন্য লড়ছে, সেই স্বাধীনতা ও ন্যায়ের জন্য লড়ছে যা মেজর জিয়াউর রহমান ১৯৭১ সালের সে কালো রাতে ঘোষণা করেছিলেন। তাদের পথ চলা একটি দল এবং একটি জাতির সহনশীলতার প্রমাণ, যারা বাংলাদেশের ভবিষ্যতের উপর বিশ্বাস করে। একটি সত্যিকারের বহুদলীয় গণতন্ত্রের প্রতিশ্রুতি, এমন একটি সমাজ যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠ শোনা যায় এবং যেখানে জাতির প্রতিষ্ঠার লগ্ন থেকে চলে আসা আদর্শগুলো কেবল স্মৃতি নয়, বরং একটি জীবন্ত শ্বাস প্রশ্বাস নেয়া বাস্তবতা। নতুন বাংলাদেশ ৩১ দফা ৩১ প্রতিশ্রুতি বা সংস্কার। ১. সংবিধান সংস্কার কমিশন গঠন। আমাদের সংবিধানই রাষ্ট্রের মেরুদণ্ড, কিন্তু তা যেন সময়ের পরিবর্তনে অধিকাংশই পুরনো হয়ে গেছে। তাই গঠন করা হবে সংবিধান সংস্কার কমিশন, যারা দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধানকে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও আধুনিক করে তুলবে। ২. সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন। বাংলাদেশ শুধু সংখ্যা গরিষ্ঠের নয়, সব ধর্ম, মত, সম্প্রদায়ের রেইনবো নেশন, একটি এমন রাষ্ট্র পরিচয় গঠিত হবে যেখানে বিভেদ নয়, থাকবে ঐক্য। এর লক্ষ্যে থাকবে জাতীয় সমন্বয় কমিশন, যা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করবে। ৩. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন। নির্বাচনের সময় সরকার দলের অধীনে থাকলে সে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হয় না। তাই আমরা ফের আনব নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যাতে মানুষ আস্থা ও নিরাপদে ভোট দিতে পারে। ৪. ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। কোনো এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে যেন সব ক্ষমতা কেন্দ্রীভূত না হয়। রাষ্ট্রপতি, সংসদ, সরকার ও বিচার বিভাগ সব জায়গায় থাকবে স্বচ্ছ ক্ষমতার ভারসাম্য। এটাই প্রকৃত গণতন্ত্র। ৫. প্রধানমন্ত্রীর দায়িত্বের মেয়াদ সীমা। প্রধানমন্ত্রী একই ব্যক্তি চিরকাল হবেন, এটা তো গণতন্ত্র নয়। তাই আমরা চাই একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ ২টি মেয়াদ পালন করতে পারবেন। এরপর আসবে নতুন নেতৃত্ব, নতুন সম্ভাবনা। ৬. উচ্চকক্ষ প্রবর্তন। সংসদের বাইরে থেকেও অনেকে দেশ গড়ার উপযুক্ত জ্ঞান রাখেন, তাই প্রবর্তন করা হবে উচ্চকক্ষ, যেখানে থাকবেন বিদগ্ধ পণ্ডিত, বিশিষ্ট নাগরিক ও অভিজ্ঞ ব্যক্তিরা। যুক্ত হবেন রাষ্ট্র গঠনে পরামর্শ ও সমালোচনার ভারসাম্য নিয়ে। ৭. সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন। সংসদ সদস্য যদি নিজের বিবেকবোধ অনুযায়ী কথা বলতে না পারেন, তাহলে জনগণের প্রতিনিধিত্ব কোথায়? তাই ৭০ অনুচ্ছেদে সংশোধন এনে এমপিদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার নিশ্চিত করা হবে। ৮. নির্বাচন কমিশনের সংস্কার। একটি স্বাধীন, শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কমিশনকে পুনর্গঠন করা হবে আইনের ভিত্তিতে, স্বচ্ছভাবে, সর্বজন গ্রাহ্য পদ্ধতিতে। ৯. রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণ। দুর্নীতিগ্রস্ত দলীয়করণে আক্রান্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মানেই জনগণের ভোগান্তি। তাই সব রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানকে নতুন করে সাজানো হবে স্বচ্ছতা ও দক্ষতার ভিত্তিতে। ১০. বিচার ব্যবস্থার সংস্কার। বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে হবে, তাই গঠন করা হবে জুডিশিয়াল কমিশন। ফিরিয়ে আনা হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং প্রণয়ন করা হবে বিচারপতি নিয়োগ আইন। বিচার বিভাগ হবে স্বাধীন, নির্ভীক। ১১.
প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। জনগণমুখী প্রশাসন ছাড়া কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। প্রশাসনকে দায়িত্ববান ও জনবান্ধব করতে গঠন করা হবে প্রশাসনিক সংস্কার কমিশন। 12. মিডিয়া কমিশন গঠন। মিডিয়ার কণ্ঠ যদি রুদ্ধ হয়, জনগণের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়। তাই মিডিয়া কমিশন গঠন করে সাংবাদিকদের নিরাপত্তা, তথ্যের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা হবে। 13. দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ। দুর্নীতির বিরুদ্ধে প্রতিদিন কথা বলা নয়, কাজ চাই। দৃশ্যমান ব্যবস্থা ও ন্যায়পাল নিয়োগের মাধ্যমে দুর্নীতিকে জিরো টলারেন্স নীতিতে আনা হবে। 14. আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং কেউ আইনের নিচে পিষ্ট নয়। এই নীতি হবে রাষ্ট্রের ভিত্তি। মানবাধিকার রক্ষা ও আইনের সমতা নিশ্চিত করা হবে সর্বস্তরে। 15. অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। দেশ গড়তে হলে অর্থনীতি হতে হবে টেকসই ও আত্মনির্ভর। তাই গঠন করা হবে অর্থনৈতিক সংস্কার কমিশন, যারা জনগণের পকেট ও বাজারের বাস্তবতা মাথায় রেখে নীতি ঠিক করবে। 16. ধর্মীয় স্বাধীনতার কার্যকর নিশ্চয়তা। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই নীতি বাস্তবে প্রয়োগ করা হবে। সকল ধর্মের মানুষ তাদের বিশ্বাস পালন করতে পারবে পূর্ণ স্বাধীনতায়। 17. ন্যায্য মজুরি নিশ্চিতকরণ। খেটে খাওয়া মানুষ যদি ঠিকমতো বাঁচতে না পারে, তাহলে দেশ এগোবে কিভাবে? জীবনযাত্রা ও দ্রব্যমূল্য অনুযায়ী শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। 18. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাত আধুনিকায়ন। বিদ্যুৎ গেলে সব অন্ধকার, তাই নবায়নযোগ্য শক্তি, প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে খাতগুলোকে রূপান্তরিত করা হবে। 19. জাতীয় স্বার্থে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। পররাষ্ট্রনীতি হবে দৃঢ়, সাহসী ও কূটনৈতিক। চীনা, ভারতীয় বা পশ্চিমা নয়, বাংলাদেশের স্বার্থ যেখানে, সেখানেই অগ্রাধিকার। 20. প্রতিরক্ষা বাহিনী আধুনিকীকরণ ও নিরপেক্ষতা। প্রতিরক্ষা বাহিনী হবে আধুনিক, প্রশিক্ষিত এবং রাজনীতিমুক্ত। জাতীয় নিরাপত্তা থাকবে দেশের মানুষ ও সংবিধানের পক্ষে। 21. স্থানীয় সরকার শক্তিশালীকরণ। ঢাকা থেকে সব সিদ্ধান্ত আসবে এটা নয়, স্থানীয় সরকার হবে ক্ষমতাবান, অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে স্বশাসিত। 22. মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা। যাঁরা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের মর্যাদা দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। নতুন করে নিরপেক্ষ তালিকা, সঠিক স্বীকৃতি ও প্রয়োজনীয় সেবার ব্যবস্থা থাকবে। 23. যুব উন্নয়ন নীতিমালা ও বেকার ভাতা। যুব সমাজ বেকার থাকলে জাতি এগোয় না। আধুনিক কর্মমুখী প্রশিক্ষণ ও সময়োপযোগী নীতিমালা প্রণয়ন করা হবে। পাশাপাশি থাকবে বেকার ভাতার ব্যবস্থা। 24. নারীর মর্যাদা ও ক্ষমতায়ন। নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও বঞ্চনা দূর করতে আইন ও কর্মসূচি থাকবে কঠোর। শিক্ষা, চাকুরি, রাজনীতি সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানো হবে। 25. শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন। চাহিদাভিত্তিক, দক্ষতামূলক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে ভবিষ্যতের জন্য প্রস্তুত হয় এক সুশিক্ষিত প্রজন্ম। 26. সবার জন্য স্বাস্থ্য ও পল্লী স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবা হবে মানুষের মৌলিক অধিকার। প্রতিটি ইউনিয়নে থাকবে প্রশিক্ষিত নারী পুরুষ স্বাস্থ্যকর্মী এবং রোগ প্রতিরোধমূলক ব্যবস্থায় গুরুত্ব দেয়া হবে। 27. কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ। কৃষকই তো দেশকে খাওয়ায়। তাদের উৎপাদনের সঠিক দাম, সংগ্রহ ও বিপণন সুবিধা নিশ্চিত করা হবে। 28. যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন। দেশের উন্নয়নের জন্য চাই সুসংগঠিত, আধুনিক ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, সড়ক, রেল ও নৌ সবখানেই। 29. জলবায়ু সংকট মোকাবেলা ও নদী খনন। প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিত্যসঙ্গী, তাই জলবায়ু সহনশীল অবকাঠামো, নদী শাসন ও খাল খননে বড় উদ্যোগ নেওয়া হবে। 30. আইসিটি, মহাকাশ গবেষণা ও আণবিক শক্তির উন্নয়ন। আমরা শুধু পেছনে তাকাবো না,
আমরা ভবিষ্যতের দিকেও এগুব। তথ্য প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, মহাকাশ গবেষণা ও আণবিক শক্তি ব্যবহারে বড় বিনিয়োগ করা হবে। 31 পরিকল্পিত পরিবেশ বান্ধব নগরায়ন ও আবাসন। একটি বাসযোগ্য, সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ করতে হলে শহর ও গ্রাম সবখানে প্রয়োজন পরিকল্পিত নগরায়ন ও পরিবেশ বান্ধব আবাসন। এই পথে ছিল না কোনো লোভ, ছিল না কোনো ব্যক্তিগত প্রাপ্তির হিসাব। জিয়াউর রহমান যখন দেশের সর্বোচ্চ পদে আসীন ছিলেন, তখন তার সম্পদ বলতে কিছুই ছিল না, ছিল শুধু একটি সামরিক পোশাক। দেশের জন্য তিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। তার সততার সেই আদর্শ বুকে নিয়েই এই পরিবার পথ হেঁটেছে। একবার নয়, দুইবার নয়, তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া। তার সন্তানরাও দেশের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অথচ এই দীর্ঘ ক্ষমতার যাত্রায় তাদের ব্যক্তিগত সম্পদ বাড়েনি। দেশের মাটিতে কিংবা বিদেশে তাদের নামে নেই কোনো প্রাসাদ বা অট্টালিকা বা মাথা গোজার ঠাঁই। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। তারেক রহমান আজ প্রবাসে ভাড়া করা একটি বাড়িতে থাকেন, যেখানে তার নিজের কোনো স্থায়ী ঠিকানা নেই। দেশে ফিরে তিনি কোথায় উঠবেন সেই বাড়িও তার নিজের নয়। রাষ্ট্র কর্তৃক প্রদত্ত যে বাড়িতে বেগম জিয়া 40 বছরের স্মৃতি বিজড়িত, যে বাড়িতে বসবাস করতেন, শেখ হাসিনা সেই বাড়িটি ছিনিয়ে নেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ পরিবারের দীর্ঘদিনের স্মৃতি হারাতে হয়। এ যেন এক বিরল দৃষ্টান্ত। এই পরিবার দেশের কোটি কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে, কিন্তু তারা নিজেদের জন্য কিছুই করেননি। তাদের সম্পদ ছিল মানুষের ভালোবাসা, তাদের অর্জন ছিল জনগণের বিশ্বাস। এই নির্লোভ জীবনী প্রমাণ করে তাদের লড়াই ছিল আদর্শের, ক্ষমতার নয়। আর তাই শত নির্যাতন আর মিথ্যা অভিযোগের পরও তারা আজও মানুষের হৃদয়ের গভীরে বাস করে। বিএনপি নামক যে বীজটি শহীদ জিয়া বুনেছিলেন, সেটি এখন এক পরিপূর্ণ মহিরুহ। তার নিচে আশ্রয় খোঁজে মুক্তিকামী ও স্বাধীন চেতা বাংলাদেশ বুকে ধারণ করা লাখো মানুষ। তার দেশে ফেরার মাধ্যমেই বাংলাদেশের গণতন্ত্র, সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার এক নতুন সম্ভাবনা জেগে উঠেছে। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। আগামীর সুখী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে প্রতিষ্ঠা করতে তারেক রহমানের হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। দলমত নির্বিশেষে জাতীয়তাবাদী শক্তির ছায়াতলে আসতে হবে। তার প্রতি সাধারণ মানুষের ও তার দলের এই শ্রদ্ধাকে, ভালোবাসাকে ফিরে দিতে পারেননি তিনি। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া আছে, আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে
কে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। তারেক রহমান বিদেশে চিকিৎসার জন্য যাবার সময় তার মা বেগম জিয়াকে সুস্থ স্বাভাবিক অবস্থায় রেখে যান। ছেলে বিদেশে যাবার পর বেগম জিয়া অসুস্থ হয়ে পড়েন। তাকে জরুরিভাবে চিকিৎসার জন্য 2017 সালে নেওয়া হয় লন্ডনে। চিকিৎসাধীন মায়ের সাথে তারেক রহমানের দীর্ঘদিন পর প্রথম দেখা হয় লন্ডনে। সেখানে তিনি মায়ের সকল চিকিৎসার ব্যবস্থা করেন, খোঁজখবর নেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বেগম জিয়া দেশে ফেরার সিদ্ধান্ত নেন, কারণ তিনি দেশের মানুষ ও তার দলকে রেখে বিদেশে থাকতে চাননি। দেশে ফিরে দেশের ক্রান্তি মুহূর্তে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান ও নেতাকর্মীদের উজ্জীবিত করেন। অসুস্থ খালেদা জিয়া সেই সময় সংগ্রাম করতে গিয়ে বেশি অসুস্থ হয়ে পড়েন। তার ভালো কোনো চিকিৎসা করা হয়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য বারবার আবেদন করা হলেও ফ্যাসিস্ট হাসিনা তা নাকচ করে দেয়। ধীরে ধীরে বেগম জিয়ার অসুস্থতা চরম পর্যায়ে চলে যায়, তবুও তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি। সর্বশেষ 5 আগস্ট 2024 ছাত্র জনতার যৌথ আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলে অসুস্থ বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য পুনরায় 8 জানুয়ারি 2025 সালে আবারও লন্ডনে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে দ্বিতীয়বার 9 বছর পর তারেক জিয়ার সাথে মায়ের মুখোমুখি দেখা হয়। মায়ের সকল চিকিৎসার দায়িত্ব নিজে নিয়ে মাকে কিছুটা সুস্থ করে তোলেন। বেগম জিয়া আবারও দেশের মানুষ ও তার দলের ভালোবাসার টানে দেশে ফিরে আসার জন্য সিদ্ধান্ত নেন। বেগম জিয়া যখন দেশে ফিরে আসছেন তখন লন্ডন বিমানবন্দরে তারেক রহমানের সাথে বেগম জিয়ার কথা হয় অল্প কিছুক্ষণ সময়, আর এটাই ছিল তারেক রহমানের সাথে তার মায়ের মুখোমুখি শেষ কথা বলা। আল্লাহ হাফেজ। ভালো থাকো, তোমরা ভাইয়ার খেয়াল রেখো, ভাইয়ার খেয়াল রেখো। দেশে ফিরে বেগম জিয়া আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে বাংলাদেশে রেখে বিশ্বমানের চিকিৎসা করতে দেশি বিদেশি চিকিৎসকদের বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়। তাদের সমন্বয়ে চিকিৎসা চলে। এই সময় লন্ডন থেকে ডক্টর জুবাইদুর রহমান দেশে এসে বেগম জিয়ার চিকিৎসার সকল খোঁজখবর নেন। তারেক রহমান বিদেশে থেকেও মায়ের সকল চিকিৎসার খবর রাখেন। এরপর ডক্টর জুবাইদুর রহমান ফিরে যান লন্ডনে। বেগম জিয়ার অবস্থা ধীরে ধীরে ক্রমশ খারাপের দিকে গেলে তারেক রহমান দেশে ফিরে মায়ের কাছে ছুটে যান। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনে তিনি তার মাকে কাছে পেয়েছেন 2 বার। মায়ের সুস্থতার জন্য সকল দিকে খোঁজখবর নিয়েছেন। এবার তিনি মায়ের খুব কাছে থাকার সুযোগ পেয়েছেন মাত্র 6 দিন। মায়ের উন্নত চিকিৎসার জন্য যা করার তিনি তা করে গেছেন, পাশাপাশি দলীয় নেতাকর্মীদের খোঁজখবরও নিয়েছেন। তিনি কিছু গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন, বাবা ও ছোট ভাইয়ের কবর জিয়ারত করেছেন। রাজনৈতিক কর্মব্যস্ততার সাথে সাথে মায়ের চিকিৎসার খবর রেখেছেন প্রতিটি মুহূর্তে। 30 ডিসেম্বর বেগম জিয়ার দীর্ঘমেয়াদী অসুস্থতার পরিসমাপ্তি ঘটার সময়ও তারেক রহমান মায়ের শিহরে দাঁড়িয়ে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন। অবশেষে দেশের মানুষকে কাঁদিয়ে চিরবিদায় নিয়ে বেগম জিয়া চলে গেলেন না ফেরার দেশে। গোটা জাতি শোকে স্তব্ধ হয়ে পড়ল তার মৃত্যুর সংবাদ পেয়ে। লাখো জনতা ও নেতাকর্মীরা ছুটে যান তাকে এক নজর দেখার জন্য হাসপাতালে, পরবর্তীতে বেগম জিয়ার বাসভবনে। সেখান থেকে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়াকে চিরসমাধিস্থ করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউ চত্বরে জানাজার জন্য। লাখো কোটি জনতার অশ্রুসিক্ত নয়নে বিশ্বের এক ঐতিহাসিক সম্মাননার মধ্যে দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক বৃন্দ বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করেন। বিশ্বের ইতিহাসে লাখো কোটি মানুষের উপস্থিতিতে একজন মহান নেতার জানাজার ঘটনাটি দেশীয় সকল ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বিশেষ গুরুত্ব পেয়ে সম্প্রচার হয়। তারেক রহমান মায়ের জানাজায় উপস্থিত থেকে মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বশেষ তারেক রহমানের হাত ধরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম জিয়াকে সমাধিস্থ করা হয়। বেগম জিয়ার জানাজায় উপস্থিত লাখো কোটি মানুষের অংশগ্রহণ ও শ্রদ্ধাই প্রমাণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে উঠে আসা বিএনপি নামক দলটি আগামীর বাংলাদেশে প্রবীণ, নবীন ও তরুণদের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবে, আর তার কাণ্ডারি হবেন শহীদ জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান। লাখো তরুণের কণ্ঠে বেজে ওঠে এক জিয়ার লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে। তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।